তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং এই সাবজেক্ট নিয়ে তোমরা অনেকে চিন্তিত যে প্রথম ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে চলেছ ক্লাস 11 একাদশ শ্রেণী, কি পড়বে তোমরা এবং তোমরা কোন প্রশ্নগুলো 6 নম্বর এবং 4 নম্বরের জন্য শেষ মুহূর্তে ভালো করে দেখবে বা রিভিশন করবে বুঝে উঠতে পারছো না, তোমাদের জন্য আজকের ক্লাস দেখো। আমি তোমাদের 100% কমনযোগ্য 4 নম্বর এবং 6 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব এবং সেটাও অধ্যায় ভিত্তিক, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এবং তোমরা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, তোমাদের মানে সিনিয়র যারা আছে তারাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 100K-তে নিয়ে গেছে। তোমাদের একটা দায়বদ্ধতা থাকবে, যদি কমন আসে পরীক্ষায় সাজেশন কমন পেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। এখন সাবস্ক্রাইব করবে না, যদি পরীক্ষায় দেখছো কোয়েশ্চেন পেপার কমন পাচ্ছ তখন এসে চ্যানেল সাবস্ক্রাইব করবে। চলো আজকে তোমাদের সাজেশন দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের 1 নম্বর অধ্যায়, প্রথমে 6 নম্বরের প্রশ্ন দেখো। 6 নম্বরের প্রশ্ন 1 নম্বর অধ্যায় থেকে থাকে। এখান থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে আইনের সংজ্ঞা এবং আইনের প্রধান উৎসগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন স্বাধীনতার সংজ্ঞা এবং স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, ব্যাখ্যা করো। এখানে যে 3টে প্রশ্ন তোমরা দেখছো স্টার দেওয়া আছে, এই 3টে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পাবে, কারণ এই প্রশ্নগুলো প্রায় 80 থেকে 90% স্কুলে এই প্রশ্নগুলোকেই চয়েস করা হবে, কারণ এগুলোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এগুলোই চয়েস করা হয়। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক বা সাম্যের বিভিন্ন রূপ। তারপরে 3 নম্বর অধ্যায়, বলবে 2 নম্বর অধ্যায় কোথায়? 2 নম্বর অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন আসে, সেটা পরে আলোচনায় আসছি। আগে যে অধ্যায়গুলো থেকে 6 নম্বরের প্রশ্ন আসে সেই অধ্যায়ের সাজেশন বুঝে নাও। এখানে প্রথম প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের সুবিধা অসুবিধা আলোচনা করো। 3 নম্বর অধ্যায় থেকে গণতন্ত্র দিয়ে একটা প্রশ্ন তোমাদের আসবেই। দ্বিতীয় প্রশ্ন গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন একনায়কতন্ত্র বা কর্তৃত্ববাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন কম গুরুত্বপূর্ণ সর্বাত্মকবাদ, এর সংজ্ঞা বৈশিষ্ট্য। কম গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এবারে গণতন্ত্রের সংজ্ঞা বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট টপ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এবার 4 নম্বর অধ্যায়, এখান থেকেও 6 নম্বরের প্রশ্ন আসে। এখান থেকে কোন প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে সেটা দেখে নাও। এখান থেকে দেখো, এখান থেকে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো, খুব ভালো করে দেখবে। নেক্সট, স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক চিন্তা বা সংস্কার আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে। এছাড়া দেখতে হবে রাষ্ট্রচিন্তায় মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা ও শিক্ষার ধারণা, গান্ধীজির ওচি ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে টিকা। এবারে 4 নম্বরের প্রশ্ন, যে অধ্যায়গুলো থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসে সেগুলো এবারে দেখো তোমরা। 4 নম্বরের প্রশ্ন অধ্যায় 2 থেকে দেখো জাতীয় জনসমাজের প্রধান উপাদানগুলি আলোচনা করো। তারপরে আছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, জাতি আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য। আবারও বলছি, এই যেগুলো স্টার দেওয়া আছে এগুলো পশ্চিমবঙ্গের প্রায় 80 থেকে 90% স্কুল এই প্রশ্নগুলোই চয়েস করবে। তোমরা দেখবে যে এই প্রশ্নগুলোই তোমাদের প্রশ্নপত্রে তোমরা দেখতে পাচ্ছ, হুবহু কমন। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, আন্তর্জাতিকতাবাদকে তিনি সমর্থন করেছেন জাতীয়তাবাদের বদলে, এইভাবে ঘুরিয়ে আসতে পারে। তারপরে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো, এর পক্ষে যুক্তি। আমি বলবো তোমাদের এর পক্ষেও করবে, বিপক্ষে যুক্তিটাও একটু দেখে রাখবে। জাতীয়তাবাদের এই তো এখানে লেখাই আছে, জাতীয়তাবাদের
বিপক্ষে যুক্তিগুলি বা ত্রুটিগুলি আলোচনা করো। এবার 5 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় থেকে করবে ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার আলোচনা করো। ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকার আলোচনা করো। ভারতের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার লেখো। এই 3টে প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং এছাড়া একটি প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ আছে, সেই প্রশ্নটা হচ্ছে এই 6 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। এই দুটো প্রশ্ন করবে। নির্দেশমূলক নীতির গুরুত্ব তাৎপর্য একটু দেখে যাবে, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য এটাও একটু দেখে যাবে। তারপর 6 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটা তো কমন আসবেই, মানে 100% স্কুল, প্রায় 100% স্কুল বলতে পারো, 99% স্কুল এই প্রশ্নটা দেবে। ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী। এছাড়া একটা প্রশ্ন এখানে দেখবে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বলতে কি বোঝো, ভারতে এই ব্যবস্থা গ্রহণের কারণ, এবং আরও দুটো প্রশ্ন এখানে দিয়ে রেখেছি, এগুলো দেখে রাখতে পারো। আর সাজেশন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।